এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যাতে অন্তত মোটামুটি 5 নম্বরটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিস্পৃহ ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতোই কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেও মৌ এবার আর এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনকে গ্রাস করে নিয়েছে। রাত তখন অনেকটাই গভীর। মৌ গুটিসুটি মেরে বিছানার এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পেছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতেই মৌ বারবার তার থেকে দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাচ্ছে। মানুষটার প্রতি তার এখন আকাশ সম অভিমান। সামান্য পড়তে না যাওয়ার কারণে লুপ্তা তাকে গুনে গুনে 5টা বেতের আঘাত করলো। তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাইছে? আঘাত করার সময় যার হাত একবারের জন্য কাঁপেনি, মৌ কেন এখন সে পাষাণ মানুষটার কাছে যাবে? উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরলো। মৌর সঙ্গে সঙ্গে এক ঝামটা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু উজানও নাছুর বান্দা। সে জোর করে মৌয়ের পা দুটো নিজের বুকের উপর টেনে নিল, কিন্তু মৌ এবারেও নিজের পা ঝটকা মেরে সরিয়ে নিল। উজান এত অবাক হলো না, সে উল্টো মৌয়ের হাত ধরে নিজের দিকে এক তীব্র টান দিল। মৌ তবু অনর থেকে উল্টো থেকে মুখ ঘুরে রইল। এবার উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌয়ের শরীরের উপর নিজের চওড়া শরীরের খানিকটা ভর ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগেই উজান মৌয়ের গলায় নিজের মুখ গুজে দিল। হুম, একদম ছটফট করবে না, নয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কেউ এভাবে অভিমান করে থাকে? হ্যাঁ, মৌ তবু তার বন্ধন থেকে মুক্ত হতে ছটফট করতে লাগলো। সে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বোঝে না তাদের কাছে অপরের কষ্টটা সবসময়ই সামান্য মনে হয়। আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই চান আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলি। তাহলে এখন কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি খুব ভালো করেই জানি আপনি আমার আকাশের চাঁদ, দুটোই আমার চাওয়ার একেবারে বাহিরে। মৌয়ের মুখের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো উজান। মেয়েটার মধ্যে হুট করেই কেমন যেন একটা ম্যাচিউরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গেছে সে। নিজের ভেতরের তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। তার এই আচরণ দেখে উজান মনে মনে মৃদু হাসলো। সে মৌয়ের অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? আমি চাইলেও তুমি আমার বুকে থাকবে, আর আমি না চাইলেও তুমি আমার বুকেই থাকবে। বুঝতে পেরেছো? তাসফিয়া মৌ ভালোবাসার ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতেও একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষাটা শেষ হলেই আমি সারা জীবনের জন্য আমার নিজের বাড়িতে চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যি প্রয়োজন, সেদিন আপনি নিজে গিয়ে আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কিন্তু কোনো ভিক্ষা নয়। তাসফিয়া মৌ ভালোবাসার জন্য সব কিছু বিলিয়ে দিতে পারে, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আমি কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। তবে জেনে রাখবেন, আমার জীবন থেকে বিচ্ছেদ নামিয়ে আপনার কোনদিনও মুক্তি নেই। উজান অপলক দৃষ্টিতে ময়ূর অস্ত্র ঝরা কণ্ঠের এই কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাড়ির চঞ্চল রূপটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে তার ভিতরে কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দিবে না। ময়ূরের শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিজের বুকের ভিতরটাও এক তীব্র হাহাকারে কেঁপে উঠল। অতঃপর সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাহনি দিয়ে বলল, ভুল বললেন মিসেস চৌধুরী। আপনি এখন আর শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচুরিটি উজান চৌধুরী শুনতে চায় না। আপনি আমার কাছে আগের মতোই অবাধ্য থাকবেন। আর আপনি চাইলেই কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব?
আমি মুখে মানি আর না মানি, আপনি আমার ওয়াইফই। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও ঘরের বাইরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসফিয়া মৌ কখনো কারো করা কথার ধার ধারে না। তার নিজের মন যা বলে সে সবসময় তাই করে। আমি যখন বলেছি আমি চলে যাব, তার মানে চলেই যাব। এই বলে মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্ত এই মানুষটার কাছে থাকতে পারছে না। বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে তার। নিজের চোখের অনবরত ছড়তে থাকা অশ্রু লোকটার থেকে লুকানোর জন্য সে ঘর ছেড়ে চলে গেল। উজান এবার আর মৌয়ের পিছু নিল না। মেয়েটাকে এই মুহূর্তে কিছুটা সময় দেওয়া উচিত বলে সে মনে করলো। তাছাড়া সে ভালো করে জানে মৌ এখন রাগ করে সোজা মৌসুমী চৌধুরী কিংবা তুবা ভাবির রুমে যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙানোর একমাত্র মুখ্য মৌসু দৌড়ায়। মৌ করিডোর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে বারবার আশায় বুক বেঁধে পেছনে তাকালো, কিন্তু না, উজান তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনে আসেনি। হাতে মৌর মনের ভেতরের ক্ষতটা আরো দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পেছন থেকে সে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। একটু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করবে। কিন্তু আজ সে বুঝতে পারলো এই সবই ছিল তার একতরফা রঙিন কল্পনা। দু চোখ দিয়ে নোনতা জল গড়িয়ে পড়তে লাগলো ময়ের। সে আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষটা তার নিজের নয়। সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজান নিজেই তো বলেছিল যে তার জীবনে ভালোবাসার অন্য কোনো মানুষ রয়েছে যাকে সে অসম্ভব ভালোবাসে। এমনকি সে রহস্যময়ী নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখে দিয়েছে শত শত গিফট। সে মেয়েটা যদি মৌ নিজে হতো তবে উজান অন্তত একটা বারের জন্য হলেও তাকে বলতো, কিন্তু সে কোনোদিন বলেনি। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজ একা একাই হাসে, গভীর ভালোবাসায় চুমু খায়। এমনকি সে মেয়েটার ছবি উজান নিজের ফোনের ওয়ালপেপারেও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলেছে সে। আগের মতো মৌকে আর ওনার ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটি কথায় শুধু শাসন আর কড়াকড়ি। এসব অবহেলা আর মানসিক কষ্ট মৌ আর নিতে পারছে না। তাই সে নিজেকে সরিয়ে নেওয়ার এই কঠিন পথটাই বেছে নিয়েছে। সে খুব ভালো করে বুঝে গিয়েছে যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা যায় না। তাই সে এবার মানুষটাকে মুক্ত আকাশে উঠতে দেবে। লোকটা যদি সত্যি তার ভাগ্যে থাকে তবে একদিন ঠিকই নিজের নীড়ে ফিরে আসবে। মৌ রাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা কেটে গেছে। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভেতরে অস্থিরতা কিছুটা স্তিমিত হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল ময়ের খোঁজে। সে ভাবলো মেয়েটা নিশ্চয় এতক্ষণে নিজের শাশুড়ির বুকে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উজান ধীর পায়ে নিচে নেমে সে প্রথমে নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু অবাক কাণ্ড, রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকানো। মৌ যদি মায়ের কাছে আসতো তবে দরজা কোনোদিনই ভেতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌর জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়লো। সে মনে মনে ভাবলো, তাহলে কি মেয়েটা তুবা ভাবির রুমে গিয়ে উঠেছে? উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল এবং দরজা ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুমে চোখ বুলিয়েও সে কোথাও ময়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও ঘুমে চোখ কসলাতে কসলাতে জানালেন যে মৌ এখানে আসেনি। তোমার মুখে এই কথাটি শোনা মাত্রই মুহূর্তের মধ্যেই উজানের মুখের সমস্ত রং পাল্টে গেল। এক তীব্র ও গভীর অজানা ভয় তার বুকের ভেতর জেগে বসলো। গভীর রাতে একটা মেয়ে রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে বাড়ির প্রতিটি রুম, প্রতিটি কোণ, এমনকি কিচেন রুম পর্যন্ত খুঁজে শেষ করলো, কিন্তু মৌ কোথাও নেই। যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে সে। উজানের বুকটা এবার ভয় ধক করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হাত পা যেন ক্রমশই ঠান্ডা হয়ে আসছে। হুট করে তার মনে হলো মৌ মন খারাপ হলে প্রায়ই একটা জায়গায় যায়। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া উজানের গায়ে শুয়ে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরে জমে থাকা ভয়টা এক নিমিষেই
শীতল শান্ত হয়ে গেল। সে দেখলো ছাদের এক কোণে দোলনাটায় মো গুটিসুটি মেরে বসে আছে এবং দুলতে দুলতেই এক সময় ওখানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখের কোণে শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর উপর। হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশকে নিজের সব অভিযোগ জানাতে জানাতেই মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। হোজান আর নিজেকে সামলাতে পারল না। সে ঝড় গতিতে এগিয়ে গিয়ে মৌকে আলতো করে নিজের চড়া বুকের সাথে চেপে ধরল। মেয়ের পাতলা শরীরটাকে এক ঝটকায় নিজের পাজা কোলে তুলে নিল সে। আচমকা এই শূন্যে ভেসে ওঠার কারণে মৌ ঘুমের ঘুরেও চরম এক অজানা ভয়ে ওজানের শার্টের কলারটা নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। ওজান পরম মায়ায় তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে ওজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আলতো করে নরম বিছানায় শুয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব ঘুচিয়ে তার শরীরের বড় কাছাকাছি নেমে এলো। মৌ তখনও ঘুমের ঘুরে অচেতন, তবে বরের পরিচিত পুরুষালী গায়ের সুবাস পেতেই সেবার অবচেতন মনে ওজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভেতরে অবদমিত ক্ষোভটা যেন ঘুমের মধ্যে শান্ত হয়নি। সে আচমকা মুখ বাড়িয়ে ওজানের শক্ত হাতের উপর দাঁত দিয়ে সজোরে এক কামড় বসে দিল। ওজান ব্যথায় সামান্য একটু হাসলো বটে, তবে মুখ ফুটে একটু শব্দ কেউ করল না, বরং কামড় খাওয়া হাতটা দিয়ে ময়ের পিঠটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ঘুমের ঘোরেই ময়ের ঠোঁট দুটো কেঁপে উঠল। এক তীব্র কান্নার দামক সামলে অত্যন্ত অস্পষ্ট ভাঙা স্বরে সে বিড়বিড় করে বলে উঠল, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আর এই রুমে থাকবো না। এই পরীক্ষাটা শেষ হতে দিন। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আপনি আমায় একটু ভালোবাসলেন না। আমি শুধু খাতা কলমে আপনার নামমাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি আপনার সত্যিকারের মনের বউ হতে চাই। আপনি আমাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন। সারাদিন আমাকে নানা ছুতোয় বড্ড জ্বালাতন করবেন। আমাকে সারা জীবন নিজের বউ বউ বলে পাগলের মতো আমার পিছু পিছু ঘুরবেন। কিন্তু আপনি তো আমায় কোনোদিন নিজের মুখে বউ বলেই স্বীকার করবেন না। আমি আর থাকবো না এখানে, একটুও না। কথাগুলো শেষ করতেই মৌ ঘুমের ঘুরে এবার টুকরে কেঁদে উঠল। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতে নিজের পুরুষের সে চরম বিষণ্ণ ও মলিন মুখখানার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, হে নিষ্পাপ মিষ্টি মেয়েটাকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালে কি সত্যি চলতো না? উজান এক উষ্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সে আর নিজের ভেতরের ভালোবাসার জোয়ারকে আটকে রাখতে পারল না। সমস্ত নিয়ম কানুন আর গাম্ভীর্যের দেয়াল ভেঙে উজান নিজের মুখখানা পুরুষের মুখের দিকে নামিয়ে আনলো। তারপর এক নাগারে পরম ব্যাকুলতায় গুনে গুনে প্রায় 500 চুম্বনে ভরে দিল মোর সারা মুখমণ্ডল, কপাল, চোখ, নাক, গাল, কোথাও সে ছোঁয়া দিতে বাকি রাখলো না। এতক্ষণের সব অবহেলা আর ব্যাতের আঘাতের প্রায়শ্চিত্ত যেন এই গভীর চুম্বনের নদী দিয়ে করতে চাইল সে। উজানের সে শীতল ও তীব্র ঠোঁটের ছোঁয়ায় ঘুমের ঘুরেও বারবার শিউরে শিউরে উঠতে লাগলো মৌ। অবশেষে উজান ময়ের কাঁপতে থাকা উষ্টা ধরে নিজের ঠোঁট দুটো গভীরভাবে স্থাপন করলো। এক নিবিড় ও দীর্ঘ চুম্বনে মুখকে আবদ্ধ করে তার ঠোঁটের কোণে মুখ রেখেই উজান অত্যন্ত ধীর ও মাদকতাময় স্বরে বিড়বিড় করে আওড়ালো, আই এম এক্সট্রিমলি সরি জান। জাস্ট মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর এই উজান চৌধুরী অনলি ইয়োর্স। এই উজান চৌধুরী তখন তার জীবনের সমস্ত গভীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবে আপনাকে। আমার সেই ভালোবাসার পাগলামি আর তীব্রতায় আপনি নিজে একদিন অতিষ্ঠ হয়ে যাবেন। আমাকে দূরে ঠেলে দিতে চাইবেন, তবু এই উজান চৌধুরীর বুক থেকে আপনার এক বিন্দু ছাড় মিলবে না। বড় ভালোবাসি যে আপনাকে। আমার এই ছোট্ট 13 মুখ পিচ্ছি বউটাকে উজান চৌধুরী নিজের জীবনের চেয়েও অনেক 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 বেশি ভালোবাসে। ভোরের স্নিগ্ধ নরম আলোয় চোখ মুখ কুচকে নিল মৌ। জানলার পর্দা গলে আসা সূর্যের তীক্ষ্ণ রোশনি সরাসরি তার বন্ধ চোখের পাতা এসে পড়ায় চরম বিরক্তি নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। ও রুমের অন্য কোণ থেকেও আলোর তীব্র আভা তার চোখে এসে বিচ্ছে। মৌ অবশেষে তীব্র বিরক্তি আর আলসামি নিয়ে ধরফর করে আনমোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। মাথাটা বড় ঝিমঝিম করছে তার।
গতকাল রাত জেগে একটানা পড়ার ধকল যে এই অবাধ্য শরীরটা নিতে পারছে না তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হঠাৎই মাথার ভিতর পরীক্ষার শব্দটা আসতেই এক প্রকার তড়িৎ গতিতে লাফিয়ে উঠল মৌ। ধাক করে উঠা বুক নিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। ঘড়ির কাঁটা তখন ঠিক 9টা বেজে গেছে, অথচ তার পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, অর্থাৎ ঠিক 10টায়। মোপাশ ফিরে তাকালো, কিন্তু পুরো বিছানায় উজানকে কোথাও খুঁজে পেল না। একরাশ তীব্র অভিমান আর খুব এসে জমা হলো উমের ছোট্ট বুকটায়। মনে মনে ভাবলো, মানলো উজান তাকে মনে প্রাণে বউ বলে স্বীকার করে না, তাই বলে এত বড় একটা পরীক্ষার দিন একটু ডেকেও দেওয়া গেল না। মানুষটা এতটাও নিঠুর কিভাবে হতে পারে? মো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি করে খাট থেকে নামতে গেল, কিন্তু তাড়াহুড়োর ছুটে গার্ড কম্পিউটারটা তার পায়ের সাথে পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারাতে ব্যাগ থেকে তার পা ফসকে গেল এবং সে সরাসরি শক্ত মেঝের দিকে পড়ে যেতে লাগলো। নিশ্চিত যন্ত্রণার ভয়ে মো চোখ দুটো শক্ত করে বুজে নিল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে মেঝেতে আবিষ্কার করার বদলে মো টার পেল সে শূন্যে ভাসছে। আর তার অতি পরিচিত মাদকতাময় পারফিউমের মিষ্টি ঘ্রাণে সে নাকে লাগতেই ও পিট করে চোখ মেলে তাকালো। সামনে ইউজান তার শক্ত 2 বাহু দিয়ে তাকে পাজা তুলে তুলে ধরে রাখত, চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ওজানের সে তপ্ত রাগে চাউনি দেখে মো চট করে নিজের চোখ নামিয়ে নিল। ওজান অত্যন্ত যত্ন সহকারে তাকে বিছানার উপর বসিয়ে দিল, কিন্তু মো সেখানে 1 সেকেন্ডও বসলো না। ওজানের স্পর্শ থেকে বাঁচতে সে এক ছুটে ওয়াশরুমের ভেতরে ঢুকে ধরাম করে দরজা আটকে দিল। আচমকা ঘটে যাওয়া এই হুটহাট কাণ্ডে ওজান কপাল কুঁচকে ওখানে দাঁড়িয়ে রইল। এই মেয়েটা যে কখন কি করে তার কোনো আগা মাথা ওজান চৌধুরী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না। ওদিকে ওয়াশরুমে ঢুকে মো আর পেছনের দিকে তাকালো না। সে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিজের কলেজের ড্রেসটা পরে রুমের ভেতরে হাজির হলো। সময় একদমই নেই। সে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজের চুলগুলো বাঁধার চেষ্টা করতে লাগলো, কিন্তু আফসোস সে কবে নিজ হাতে চুল বেঁধেছে তা তার নিজেরই মনে নেই। সবসময় শাশুড়ি আম্মা নয়তো ওজানই তার চুল বেঁধে দেয়, কিন্তু আজ সে ওজান চৌধুরীর কাছে ভুলেও যাবে না। ওনার কোনো সাহায্য সে আজ জীবন গালেও নেবে না। মৌ নিজেই জোর করে চিরুনি চালাতে গিয়ে নিজের অজান্তেই চুল আরো বেশি জটিল করে ফেললো। উল্টো গোড়া থেকে চুল ছিঁড়ে তার চোখ দিয়ে জল বেড়ে আসার উপক্রম হলো। খানিকটা দূর থেকে পড়ার টেবিলের চেয়ারে বসে উজান এই পুরো দৃশ্যটা দেখছিল আর মনে মনে মিটিমিটি হাসছিল। সে হাতের ফোনটা একপাশে রেখে ধীর পায়ে ময়ের পেছনে এসে দাঁড়ালো। ময়ের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে সে পরম মায়ায় তার চুল আশ্রয় দিতে শুরু করলো। মো অমনি নিজেকে ছাড়িয়ে দূরে সরে যেতে চাইলো, কিন্তু ওজান একটানে তাকে নিজের আরো কাছে এনে কানের কাছে মুখ থেকে ফিসফিস করে আওড়ালো, দিস ইজ টু মাচ পিচ্ছি, একটু নড়বে না বলছি। দিন দিন বড্ড বেশি ফাজিল আর অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। কাল জাস্ট পড়াশোনার জন্য 2টো বেতের বাড়ি দিয়েছি কি দেইনি, তার জন্য কাল থেকে কথা বলো তো দূর, আমার দিকে পাত্তাই দিচ্ছে না কেউ। আমি তো আর অন্য মতখোর স্বামীদের মতো নেশা টেশা করে ইচ্ছে মতো বউ পেটাই না, তাহলে এমন বিহেভিয়ার কেন? ওয়াই? মৌ শক্ত হয়ে মাথা নিচু করে রইল। তার এই থমথমে বিষণ্ণ মুখখানা দেখে ওজানের ভেতরে ভেতরে বড্ড হাসি পাচ্ছিল। সে নিজের ঠোঁটের কোণের হাসিকে চেপে রাখতে না পেরে হুট করে ফিক করে হেসে উঠল। ওজানের মুখে এই অসময়ে হাসি দেখে মৌ অমনি চোখ টাঙ্গিয়ে আয়নার দিকে তাকিয়ে ঝামটা দিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুল বেঁধে দিতে? হ্যাঁ, বলিনি তো। তাহলে কেন এসেছেন এখানে দয়া দেখাতে? আর শুনুন প্রফেসর সাহেব, আমি আপনার কোনো বউ নই, সেই জন্য আমার গায়ে হাত তোলার বা শাসন করার আপনার কোনো রাইট নেই। আমার যা ইচ্ছে আমি করব, তাতে আপনার কি? আমাকেও ভালোবাসার মানুষের বড্ড অভাব পড়েছে, তাই না? জাস্ট একটা হাই দিলে 1000টা ছেলের লাইন লেগে যাবে আমার পেছনে, আর উনি এসেছেন আমার সাথে ঢং করতে। দেখি সামনে থেকে সরুন, আমার পরীক্ষা দিতে লেট হয়ে যাচ্ছে। ময়ের মুখ থেকে অন্য ছেলেদের লাইনের কথা শুনতেই হুট করে বিদ্যুৎ গতিতে ওজনের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় ময়ের কোমর চেপে ধরে নিজের চওড়া শক্ত বুকের সাথে তাকে একদম মিশিয়ে নিল। সকাল সকাল মেয়েটির মুখ থেকে তেরা আর আলগা উত্তর শুনতে ওনার বিন্দু মাত্র ভালো লাগছিল না, কিন্তু ওজান রাগ করতে কি পারল না, কারণ সে খুব ভালো করে জানে কাল রাতে মেয়েটার মনে সে গভীর আঘাত করেছে। আর তাই
এই অভিমানটুকু তার প্রাপ্য। মৌ ওজানের এই অনাকাঙ্ক্ষিত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে আপ্রাণ ছটফট করতে লাগলো, কিন্তু একজন সিআইডি অফিসারের শক্তির কাছে তার এই ছটফটানি সম্পূর্ণ বৃথা গেল। মৌ এবার নিজের রাগ আর অভিমান ধরে রাখতে না পেরে দুঃখে কেঁদে উঠল। ছাড়ুন আমাকে, আপনাকে স্পর্শ আমার অসহ্য লাগছে। ওজান মৌয়ের চোখের দিকে নিজের ধারালো দৃষ্টি স্থির করে খুব ধীর কণ্ঠে শুধালো, মাত্র এক রাতেই কি আপনার সব গভীর ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম? এই কি আপনার সেই চিরকালের জন্য আঁকড়ে ধরে রাখার ভালোবাসা? মৌ নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে এক রাশ বিষণ্ণতার তাচ্ছিল্য মেশানো মুখে উত্তর দিল, আমি দুনিয়ার কাউকেই ভালোবাসি না, ছাড়ুন আমাকে। মৌয়ের মুখ থেকে এই কাউকেই ভালোবাসে না কথাটা শুনে ওজানের ভেতরের পুরুষালী অহংকারটা চট করে মাথা চাড়া দিয়ে উঠল। সে মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বেশ কঠিন ও গম্ভীর গলায় বলল, আচ্ছা যান, ছেড়ে দিলাম আপনাকে। এই বলে ওজান আর এক মুহূর্ত রুমে না দাঁড়িয়ে গটগট করে কক্ষ ত্যাগ করলো। মৌ স্তব্ধ হয়ে ওজানের চলে যাওয়ার দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা এতটা নির্বোধ কিভাবে হতে পারে? একটা মেয়ে যে শুধু নিজের ভেতরের তীব্র অভিমান থেকে এই সামান্য কথাটা বলেছে, তা লোকটা নিজের মুখের ভাষা দিয়ে বিশ্বাস করে ওভাবে চলে গেল। মৌ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে নিজের চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কেল, কলম আর বোর্ড নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে নেমে সে ড্রয়িং রুমে থাকা বাড়ির সব বড়দের দোয়া নিল। তারপর ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির বাইরে চলে গেল। যাওয়ার সময় সে ডাইনিং টেবিলে বসে থাকা উজানের দিকে একবার ফিরেও তাকালো না। উজান ডাইনিং টেবিলে প্লেটের সামনে বসে থাকলেও ময়ের এই অবহেলা আর উপেক্ষা সে কিছুতে সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। পেটের খাবার মুখে তোলার রুচিটুকু তার হারিয়ে গেল। সেও খাবার না খেয়ে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে নিজের বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ময়ের এই অ্যাভয়েড করাটা তার পুরুষ হৃদয়ে তীরের মতো বিচ্ছে। বড় কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যে একজন শক্ত মনের পুরুষ, তাই নিজের ভিতরের এই তীব্র হাহাকার মুখে প্রকাশ করা তার বারণ। টানা 1.5 ঘন্টা ধরে পরীক্ষার খাতায় হিজিবিজি কাটল মৌ, কিন্তু এই দীর্ঘ 90 মিনিটের একটা সেকেন্ডের জন্য উজান চৌধুরী তার সাথে দেখা করতে আসেনি। উজানের দেখা পাওয়ার আশায় মৌ কয়েকবার মিথ্যা বলে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাসরুম থেকে বেরিয়েছিল, কিন্তু পুরো করিডোর খুঁজেও ফলাফল শূন্যই রইল। লোকটা সত্যি তাকে একটু দেখতে আসেনি। পরীক্ষা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। মৌ আর ক্লাসরুমে টিকতে পারল না। খাতা জমা দিয়ে সে সোজা কলেজ ক্যাম্পাসের এক কোণে থাকা বিশাল বকুল গাছটার নিচে এসে বসলো। বাকি পরীক্ষাগুলো দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আর তার ভেতর অবশিষ্ট নেই। মেহের তখনও হলের ভেতর এক মনে লিখে যাচ্ছে, কিন্তু ময়ের মন কোনোভাবেই টিকছিল না। সে ছল ছল চোখে কলেজের চারপাশের চত্বরে বারবার পরখ করলো, কিন্তু কোথাও উজানের সে পরিচিত দীর্ঘ অবয়বের অস্তিত্ব মিলল না। এক তীব্র অভিমানী রাগ এসে ভর করলো ময়ের মাথায়। সে এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আর কারোর জন্য অপেক্ষা না করে একাই কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু গেটের বাইরে পা রাখতেই সামনের দৃশ্য দেখে তার 2 ভ্রু কুঁচকে গেল। সে দেখলো ইফাত গেটের পাশে একটা ওয়াটার বোতল আর ছাতা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে মাহেরের জন্য অপেক্ষা করছে। আর ওদের মধ্যে ইফাতকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ময়ের ভেতরে রাগটা যেন আরো চড়াও হয়ে উঠল। সে দাঁড়িয়ে আছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু উজান কেন তার জন্য দাঁড়ায়নি এটাই কথা। সে তড়িঘড়ি করে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ঝটকা ইফাতের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে গড়গড় করে বলে উঠল, দিব না আমি তোমার কাছে আমার জানের টুকরো মেহুকে বিয়ে। তুমি একদম ভালো নাও, 1000টা মেয়ের সাথে সারাদিন কথা বলো, একটা খারাপ ছেলে তুমি। আমি আমার মেহুকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিব, তোমার মতো লম্পটের হাতে দিবই না। ইফাত ময়ের এমন আকস্মিক আক্রমণে প্রথমে থতমত খেলেও পরক্ষণে মৃদু হাসলো। ময়ের এই তারা মুখ রাগ দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে উজানের উপর রাগ করেই ভাবিজান আজ এভাবে ফেটে পড়ছেন। ইফাত মুখ খোলার আগেই মৌ আবারও দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি ভেবেছো তোমরা পুরুষ মানুষেরা? হ্যাঁ, মনে করেছো আমরা মেয়েরা পায়ের জুতো? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমার মেহু ওই বাড়িতে 1 সেকেন্ড থাকবে না।
তোমার ওই পাষাণ ভাইকে গিয়ে এখনই পরিষ্কার বলে দিও, আমি উজান চৌধুরীকে ছেড়ে চলে যাচ্ছি। এমনকি একটা পরীক্ষাও আর দেব না। আমি আজ এখনই নিজের বাপের বাড়ি চলে যাব সারা জীবনের জন্য। ওনার মতো ইগো, তাই না? নষ্ট পুরুষ একটা। এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েও ওনার মনে বিন্দু মাত্র খুশি নেই। আমি অলরেডি আব্বুকে ফোন দিয়ে দিয়েছি, আব্বু গাড়ি নিয়ে রাস্তায় চলে এসেছে। আমি আজই বিদায় হব। এই খচ্চর মানুষদের সাথে আর এক মুহূর্ত থাকবো না। মৌ ইফাতের কোনো কথা শোনার বা বোঝার চেষ্টা করলো না। এমনকি চৌধুরী বাড়ি থেকে তাদের নেওয়ার জন্য যে গাড়িটা এসেছিল, মৌ সেদিকে ফিরেও তাকালো না। সে গটগট করে হেঁটে সামনের রাস্তার দিকে চলে গেল। মৌকে ওভাবে হনহন করে চলে যেতে দেখে ইফাতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সোজা উজানকে কল দিল। ওদিকে কাঙ্ক্ষিত নম্বরটিতে রিং হতেই উজান ফোনটা রিসিভ করলো, কিন্তু উজান হেলো বলার আগেই ওপাশ থেকে ইফাতের কর্কশ ও চড়া কণ্ঠস্বর ভেসে এলো। শালা জলদি বাসায় বলছি, নয়তো তোর বউ আজ চিরতরে বাপের বাড়ি চলে যাবে। একবার যদি বউ হাতছাড়া হয়ে যায় তখন তোর ওই সিআইডির ইনভেস্টিগেশনের মাথায় গুলি মারিস। হোয়াট? আমার বউ চলে যাবে বললেই হলো নাকি? আমি কি বউকে তাড়িয়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? উজান খানিকটা আতঙ্কিত ও উচ্চস্বরে কথাটা বলল। আসলে সে একটা নতুন ইনভেস্টিগেশন করতে ঢাকা থেকে কিছুটা দূরের এক হাইওয়েতে এসেছে। সেজন্য আজ সকালেই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে সে তড়িঘড়ি করে স্পটের দিকে রওনা দিয়েছিল। কিন্তু এখন ইফাতের মুখে এই আকস্মিক খবর শুনে তার নিজের আত্মায় যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। ইফাত ওপাশ থেকে উজানের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল। শালা ফোনটা একদম চুপ করতে। ওকে যদি এতই ভালোবাসিস তবে সেটা নিজের মুখে স্বীকার করতে এত কাহিনী কেন? ভাবি মাত্র আমাকে বলে গেল তার বাবা নাকি অলরেডি আমাদের বাসার অনেকটাই কাছাকাছি চলে এসেছে। তার বড় বাবাইও নাকি ভাবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পক্ষে। যেখানে তার নিজের কোনো সম্মান নেই, ভাবি নাকি সেখানে আর থাকবে না, এমনকি সামনের একটা পরীক্ষাও দেবে না। শালা বউয়ের পরীক্ষার জন্য এতদিন এত নাটক করলি, এবার হাত থেকে বউটা চলে গেলে বুঝবি যৌবনের ঠেলা কাকে বলে। আমি এখানে দিনরাত এক করে ফুলকন্যাকে নিজের ঘরে তোলার স্বপ্ন দেখছি, আর এই সাগুয়ান্নাতে ঘরে এক অস্পার বউ থাকতেও নজর দেয় না। ছে, রাখুন। এই বলেই ইফাত রাগের কারণে খট করে ফোনের লাইনটা কেটে দিল। ওদিকে চলন্ত গাড়ির ভেতরে ফোনের ওপাশে উজানের পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মেয়েটা যে পরিমাণ তেরা আর জেদি, তাকে দিয়ে কোনো কিছু অসম্ভব নয়। সে আজও ওই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, এটা উজান খুব ভালো করে জানে। কিন্তু ঢাকার এই জ্যাম আর এত দূর পথ বাড়ি দিয়ে সে কিভাবে মাঝ রাস্তা থেকে এত দ্রুত মেয়ের কাছে পৌঁছাবে? এই চিন্তাতেই প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মেহের মাত্র ওই পরীক্ষা শেষ করে ক্লাসরুম থেকে বের হলো। তার মনটা বড্ড খারাপ হয়ে আছে, একমাত্র ময়ের জন্য। পরীক্ষার হলে দুজনের বসার দূরত্ব অনেক বেশি থাকায় মেহের মোকে বিন্দুমাত্র হেল্প করতে পারেনি। তাছাড়া মৌ মাত্র 1.5 ঘন্টা লিখে খাতা জমা দিয়ে চলে গেছে। এত কম সময় লিখে সে কত নম্বরই বা পাবে? তবে মেহেরের মনে ময়ের প্রতি এইটুকু গভীর বিশ্বাস আছে যে মেয়েটার মাথা যত তাড়া হোক না কেন, সে ঠিকই মোটামুটি একটা মার্কস পেয়ে পাশ করে যাবে অন্তত। মেহের ক্লাসরুম থেকে বের হয়ে পুরো কলেজ ক্যাম্পাসের চারদিকে ভালো করে তাকালো, কিন্তু কোথাও ময়ের দেখা মিলল না। মুহূর্তের মধ্যে একরাশ বিষণ্ণতার সে ভর করলো তার মনে। মেয়েটা হঠাৎ কোথায় চলে গেল সে কিছুই বুঝতে পারছে না। মেহেরকে না বলে মো সাধারণত কোথাও এক পাও নড়ে না, সেখানে আজ তাকে একা ফেলে রেখে নিখোঁজ। মেহের প্রায় 8 ঘন্টার সময় নিয়ে একা একাই পুরো কলেজ চক্কর দিল, কিন্তু তবু ময়ের কোনো সন্ধান পাওয়া গেল না। ময়ের জন্য টেনশনে মেহেরের ফর্সা কপালে এবার বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে শুরু করলো। শুধু মৌ নয়, কলেজের চত্বরে সে আজ উজানকে কোথাও দেখতে পেল না। অতপর একরাশ ক্লান্তি আর বিরক্তি নিয়ে মেহের যখন কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই আচমকায় ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন চিল পাখির মতো সেই মেহেরকে এক হ্যাচকা টানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট কারের ভেতরে টেনে নিয়ে নিল, এবং সাথে সাথে গাড়ির দরজা লক হয়ে গেল। হুট করে এমন আকস্মিক ও ভীতিজনক কাণ্ড ঘটায় মেহের প্রচণ্ড আতঙ্কে নিজের চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে নিল। তার পুরো শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে
চোখ পিট করে মেলে তাকালো এবং সামনে বসা চালকের আসনের মানুষটিকে পরখ করলো। সামনে ইফাতকে চড়া হাসিতে বসে থাকতে দেখে মেহেরের বুকের ভেতর এতক্ষণ ধরে জমে থাকা ভয়ের ম্যাগটা কেটে গিয়ে এক চিলতে স্বস্তি ফিরে এলো। তবে ভয়টা সে সত্যি মাত্রাতিরিক্ত পেয়েছিল। রাগে ক্ষোভে আর অভিমানে মেহের আর নিজেকে সামলাতে পারল না। সে অমনি নিজের 2 হাত বাড়িয়ে ইফাতের চওড়া বুকে ধুমধাম থাপ্পড় মারতে শুরু করলো। ইফাত বিন্দুমাত্র বিরক্ত হলো না, বরং সে শব্দ করে হাসলো। এই প্রথম মেয়েটি নিজে থেকে নিজের অধিকার খাটিয়ে তাকে স্পর্শ করেছে। মেহেরের এই মিষ্টি মারের সামনে সে নিজেকে সমর্পণ করে দিয়ে চুপচাপ বসে রইল। বিন্দুমাত্র বাধাও দিল না। বেশ কিছুক্ষণ ধরে মারার পর মেহের ক্লান্ত হয়ে নিজের হাত থামালো এবং চোখ রাঙিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, এভাবে কেউ বনপশুর মতন টান দেয়? আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? আমার তো বুক ফেটে যাওয়ার মতন উপক্রম হয়েছিল। কোন না কোন পুরুষ আমাকে টান দিয়েছে। মেহেরের মুখ থেকে অন্য কেউ টাচ করেছে কথাটি শোনা মাত্র ইফাতের মুখের সে চওড়া হাসি এক নিমিষেই উধাও হয়ে গেল। তার চোখের মনে দুটো রাগে লালচে বর্ণ ধারণ করলো। সে এক তীব্র হুঙ্কার দিয়ে বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, জিহ্বা টেনে একদম ছিঁড়ে ফেলবো সেই শকুনে যে আমার এই মিষ্টি ফুলকন্যাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে। মনে রাখবে ফুলকন্যা, তুমি অনলি ওয়ান অ্যান্ড অনলি এই ইফাত চৌধুরী। এই ইফাত চৌধুরী ব্যতীত দুনিয়ার অন্য কোনো পুরুষ তোমাকে ছোঁয়ার তো দূর, ছায়ার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতাও রাখে না। জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই তীব্র অধিকার বোধ আর চরম পাগলামি দেখে মেহের এক দৃষ্টিতে অপলক হয়ে কিছু সময় তার দিকেই তাকিয়ে রইল। তার বড় বড় চোখ দুটোর কোণে এবার জল চিকচিক করে উঠল। মানুষটা তাকে সত্যি বড্ড বেশি ভালোবাসে। তবে এই আকাশসম ভালোবাসা কি আদৌ চিরকাল স্থায়ী হবে, নাকি সময়ের স্রোতে এক সময় ক্ষণস্থায়ী রূপ নিয়ে মিলিয়ে যাবে? মেহের নিজের মনের ভেতরের জমাট বাঁধা ভয় থেকে আনমনেই ফিসফিস করে বলে উঠল, আমাকে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষ টাচ করলে আপনার সত্যি এতটা খারাপ লাগে? মেহেরের প্রশ্নের জবাবে ইফাত আর কোনো কথা বলল না। সে শুধু নিজের স্থির ও তীক্ষ্ণ দৃষ্টি মেহেরের চোখের উপর নিক্ষেপ করলো। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে অত্যন্ত যত্ন ও পরম মমতায় মেহেরের কপালে আর মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো আলতো করে মুছে দিতে লাগলো। ঘাম মোছা শেষ হতেই ইফাত নিজের অজান্তে মেহেরের নরম হাতের ভাঁজে নিজের উষ্ণ ঠোঁটের এক গভীর স্পর্শ এঁকে দিল এবং অত্যন্ত মৃদু মাদকতাময় স্বরে আওড়ালো, তুমি শুধু আমারই ফুলকন্যা। মেহের কেবল আমার। এই ইফাত চৌধুরী নিজের ব্যবহৃত একটা সামান্য সুতো কখনো কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। সেখানে তোমাকে অন্য কারোর সাথে কল্পনা করা তো আমার ভাবনারও অতীত। যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে, তবে ইফাত চৌধুরী শুধু খারাপ লাগা নিয়ে বসে হাত কামড়ে থাকবে না। সে দরকার হলে সেই পুরুষকে নিজ হাতে খুন করে মাটিতে পুঁতে ফেলবে। কথাটা যেন এক বজ্রপাতের মতো মেহেরের বুকে গিয়ে বিঁধল। তার 2 চোখ পেয়ে অবাধ্য অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো। সে ইফাতের চোখের দিকে নিজের কাঁপতে থাকা চোখ দুটো স্থির রেখে এক বুক কাঁপানো প্রশ্ন করে বসলো, যদি কখনো আপনি শোনেন যে আমাকে আপনি ব্যতীত অতীতে অন্য কেউ অনিচ্ছার শর্ত স্পর্শ করেছে কিংবা কখনো আমার গায়ে কলঙ্কের ছোঁয়া লেগেছে, তখন কি আপনি আমাকে এই মাঝ নদীতে একা ফেলে চিরতরে চলে যাবেন? নাকি সেদিনও আমাকে নিজের ঘরের বউ করে বুকে টেনে নেবেন? মেহেরের এই আকস্মিক ও রহস্যময় প্রশ্ন শুনে ইফাত এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। মেয়েটার অতীত জীবন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। তবে মেয়েটার চোখের সে তীব্র আকুতি আর মনের ভেতরে লুকোনো ক্ষতটা সে আজ ঠিকই বুঝতে পারল। ইফাত আর কোনো প্রশ্ন করে মেহেরকে ছোট করলো না। সে এক ঝটকায় মেহেরকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথাটা নিজের চড়া ও শক্ত বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। সে মেহেরের চুলে নিজের চিবুক ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইফাত চৌধুরী কখনো ফাঁকা মুখে বড় কথা বলে না ফুলকন্যা। সময় এলে সে নিজের ভালোবাসা হাতে কলমে প্রমাণ করে দেখিয়ে দেবে। আমার বুকে তোমার ঠাঁই আজীবন ছিল আর আজীবন থাকবে। ইফাত চৌধুরী কখনো কলঙ্কের ভয় পায় না। সে তোমার সাথে থাকার জন্য পৃথিবীর সব কলঙ্ক নিজের গায়ে মাখতে রাজি। মেহের নিজের চোখ দুটো বুঝে পরম শান্তিতে ইফাতের বুকের ভেতরে দ্রুত চলতে থাকা হৃদস্পন্দন শুনতে লাগলো। সে নিজের 2 হাত দিয়ে ইফাতের শার্টটা শক্ত করে খামচে ধরলো।
এই মানুষটাকে সে এখন নিজের জীবনের চেয়েও বেশি ভরসা করে। মেহের মনে মনে ভাবল, ইফাত নিশ্চয়ই তার অতীতের সব অনিচ্ছাকৃত ভুল আর ক্ষতগুলোকে নিজের গভীর ভালোবাসা দিয়ে মাফ করে দেবে, তাকে কোনোদিনও মাঝ পথে ফেলে চলে যাবে না। হঠাৎ সে ধরফরে বলে উঠে, আমার মৌ কোথায়? গাড়ি থামান প্লিজ, আমার মৌ। রিল্যাক্স ফুকন্যা, ভাবি বাসায় চলে গিয়েছে, সব ভয় পেও না, আমি আছি। মেহের তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মুখ ঠিক আছে এটাই জানার ছিল। এখন বুকের ভারটা কম মনে হচ্ছে। তাছাড়া উজান যেখানে আছে সেখানে ময়ের কোনো ক্ষতি হবে না। চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ঝড়ের গতিতে পাগলের মতো ছুটে ভেতরে এলো উজান। ঢাকা থেকে এত দূর পথ সে কিভাবে যে বাইক চালিয়ে এসেছে তা সে কেবল হই উপর বলাই জানেন। হন্তদন্ত হয়ে আসায় তার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। গায়ের সাদা ফর্মাল শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে তার সুগঠিত শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার ভেতরে তাড়াহুড়ো করে ঢুকে আসার সময় উজান দরজার চৌকাঠে বার কয়েক হোঁচটো খেলো, কিন্তু নিজের শরীরের সে ব্যথার দিকে বিন্দুমাত্র পরোয়া করলো না সে। হাঁপাতে হাঁপাতে সে পরখ করলো পুরো বাড়িটা কেমন যেন স্তব্ধ স্তব্ধ হয়ে আছে, অথচ এই মৌ একাই পুরো বাড়ি নিজের চঞ্চলতায় মাতিয়ে রাখে। উজান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আম্মু, আমার বউ কই? ও আম্মু, আম্মু, আমার বউ কোথায় গেল? উজানের এমন মেঘনাদ সদৃশ চড়া কণ্ঠস্বর পেয়ে উপর থেকে আরিফুর চৌধুরী, মৌসুমী চৌধুরী এবং তুবা তড়িঘড়ি করে ড্রয়িং রুমে হাজির হলেন। আর ঠিক তখনই বাহির থেকে ইফাত ও মেহেরও হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো। কিন্তু উজান এই মুহূর্তে কারো দিকেই তাকালো না, কোনো কিছু দেখার মানসিকতাও তার নেই। সে সোজা নিজের বাবার সামনে গিয়ে রক্তচক্ষু নিয়ে দাঁড়ালো। ড্যাড, আমার বউ কোথায়? তুমি ওকে কেন ওর বাপের বাড়ি পাঠাচ্ছ? হ্যাঁ, আমি ওর লিগেল হাজব্যান্ড। তুমি কি পারমিশন আমার থেকে নিয়েছো? নাওনি তো? তাহলে কোন অধিকারে আমার বউকে এভাবে বাড়ি থেকে ওর বাপের বাড়ি যেতে দিচ্ছ? আরিফুল চৌধুরী ছেলের এই তর্জন গর্জনে ও রুদ্রমূর্তির দিকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। তিনি অত্যন্ত আয়াস করে সোফায় গিয়ে আরাম করেই বসলেন এবং খবরের কাগজটায় চোখ বোলাতে লাগলেন। উজানও দাপট দেখিয়ে তার পিছু নিল। নিজের বাবার এমন চরম শান্ত আর ডোন্ট কেয়ার ভঙ্গি দেখে উজানের সারা শরীর এবার রাগে কাঁপতে লাগলো। এমনিতেই এক পিচ্ছি তেরামুখ বউকে সামলাতে দিন রাত তার হিমশিম খেতে হয়, আর এখন তার উপর জুটেছে এই বাবা নামক এক মির্জাফর। উজান এবার বাজ খায় মেজাজে গর্জে উঠে বলল, ড্যাড, কথা বলছো না কেন তুমি? আমার বউ কই? আরিফুর চৌধুরী আবারও এমন একটা ভাব নিয়ে বসে রইলেন যেন কিছুই হয়নি। তার সামনে কোনো মানুষ নয়, বরং একটা মাছি ভন ভন করছে। উজান এবার ধৈর্যের শেষ পাতটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রাগের মাথায় এক ঝটকায় ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কড়কড়ে শব্দে টেবিলের উপরে থাকা গ্লাস, প্লেট ও পানির জগ সহ সমস্ত জিনিসপত্র মেঝেতে আছাড় মেরে উল্টে ফেলে দিল। কাঁচ ভাঙার তীব্র শব্দের মাঝেই সে সিংহের মতো রাগান্বিত কণ্ঠে হুঙ্কার তুলল, এই ড্যাডের বাচ্চা ড্যাড, বিয়ে করিয়ে দিয়ে আমার বউকে আবার শ্বশুরবাড়ি কেন পাঠাচ্ছ? আমি এখন বউ ছাড়া কিভাবে থাকবো? আমার বউ চাই, বউ দাও তাড়াতাড়ি। আল্লাহ গো, আমার বউ কই? ছেলের মুখে ড্যাডের বাচ্চা ড্যাড এবং এই নজিরবিহীন পাগলামি দেখে আরিফুর চৌধুরী এবার একটু মনোযোগ দিলেন। তিনি নিজের খবরের কাগজটা পাশে রেখে গলার গম্ভীর ভাবটা বজায় রেখে উত্তর দিলেন, কুজান, তোর সাথে এই ফালতু বিষয়ে আমি অযথা সময় নষ্ট করতে চাই না। তুই তো আমার মামিনীকে নিজের বউ বলে মানিসই না, তবে এখন হঠাৎ এত বউ বউ করে কেন চেল্লাচ্ছিস? ফাই, আমি ওকে ওর নিজের ভালোর জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ভালো? কিসের ভালো? হ্যাঁ, তুমি যাকে মামনি বলছো সে আমার বিবাহিতা বউ। আমার পারমিশন ছাড়া ওর ভালো চাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? ড্যাড, আমার বউ ভালো থাকবে না মন্দে থাকবে তা আমি নিজে দেখে নেব। তুমি কেন মাঝখান থেকে ওকে বাপের বাড়ি পাঠাবে? বউ কই আমার? তাড়াতাড়ি বলো। ঠিক সেই মুহূর্তেই উপরের সিঁড়ির দিকে সবার নজর গেল। দেখা গেল মৌ এবং তার বাবা সিঁড়ি দিয়ে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসছেন। মৌয়ের গায়ে জড়ানো এক অপরূপ লাল টুকটুকে বেনারসি শাড়ি ঠিক যেন এক নতুন বীর সাজে সে চিরতরে এই চৌধুরী বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে।
মুখে লাল শাড়িতে দেখেই উজানের বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। সে বিদ্যুৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইলেও কিন্তু মৌ অমনি উজানের উপস্থিতি টের পেয়ে এক ঝটকায় অন্যদিকে সরে গেল। তার ফুরো করে এগোতে গিয়ে উজান সুফার কোণে পায়ের বুড়ো আঙ্গুলে খানিকটা তীব্র ব্যথা পেলেও মুখ ফুটে কোনো শব্দ করল না। মৌ এবার নিজের চোখের জল আড়াল করে এক বুক অভিমান আর বাজ খায় মেজাজ নিয়ে উজানের দিকে না তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনাকে বলেছি না আসবেন না আমার কাছে, তবুও কিসের অধিকারে আসেন? আব্বু চলো, এনার একটা কথাও শুনবো না আমি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।